এক শিশু যার ওজন স্বাভাবিকের তুলনায় 40% কম, পেট ফোলা, ত্বকে রঙের পরিবর্তন নির্ণয় করুন ও চিকিৎসা প্রস্তাব দিন। ভালো করে লক্ষ্য করুন, এক শিশু যার ওজন স্বাভাবিকের তুলনায় 40% কম, পেট ফোলা, ত্বকে রং বিবর্ণ হয়ে গেছে, নির্ণয় করুন আপনার চিকিৎসা পদ্ধতি কি হওয়া উচিত এবং এই রোগ এর নাম কি। এটা আপনার জন্য প্রশ্ন থাকলো। এটা দেখুন, গ্রামীণ এলাকায় 5 বছরের কম বয়সী শিশুদের মধ্যে পিসিএম এর হার বেড়ে যায়, এর কারণ বিশ্লেষণ করুন ও প্রতিরোধমূলক পদক্ষেপ প্রস্তাব করুন। দেখুন, এই চিত্রে যে দুটো ছবি দেখানো হয়েছে, এখানে দুটো আলাদা আলাদা শিশু দেখানো হয়েছে। দুটো শিশুরই কিন্তু স্বাস্থ্যের অবনতি ঘটেছে, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। এই শিশুটি দেখুন একেবারে স্বাস্থ্যের অবনতি হয়ে জীর্ণ শীর্ণ হয়ে গেছে। তো এই ধরনের জীর্ণ শীর্ণ রোগাক্রান্ত অবস্থায় যদি একটা শিশু আমাদের ক্লিনিক্সে আসে, তাহলে আমরা তাকে কি হিসেবে চিহ্নিত করব? কি রোগের রোগী সে, কোন রোগে ভুগছে? বা এই ধরনের রোগী যদি হয়, ছোট বাচ্চা, 5 বছরের কম বয়স, ওজন একেবারেই কম, গ্রোথ একেবারেই কম, পেটটা ফোলা, শরীরে এগুলো রস ধরার মতো ইডিমেটাস হয়ে গেছে, তাহলে আপনি এই রোগীকে কোন রোগের রোগী বলে বিবেচনা করবেন? চলুন আজকের এই ভিডিওটির শেষ পর্যন্ত দেখলে আমাদের পরিষ্কার হবে একেবারে যে আমরা কি কি নিয়ে আলোচনা করতে চলেছি এবং কোন রোগের চিকিৎসা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। তো আমরা শুরু করছি প্রোটিন ক্যালোরি মেল নিউট্রিশন বা পিসিএম। তো প্রোটিন ক্যালোরি মেল নিউট্রিশন একটি গুরুতর পুষ্টিজনিত অবস্থা যেখানে শরীরে প্রোটিন এবং ক্যালোরির অভাব ঘটে। এটি শিশুদের মধ্যে বিশেষভাবে দেখা যায়। এটা শিশুদের মধ্যে বিশেষভাবে দেখা যায় এবং প্রোটিন এবং ক্যালোরি, শরীরে প্রোটিন এবং শক্তি দুটোরই যখন অভাব ঘটে, তখন এই ধরনের রোগ এর সৃষ্টি হয়। এর আবার দুটো টাইপস রয়েছে। এখানে দেখুন, এই শিশুটি অত্যন্ত জীর্ণশীর্ণ, এর কিন্তু পেট ফোলা নেই, হাত পা গুলো একেবারে জীর্ণশীর্ণ। তো এই ধরনের রোগীকে বলা হয় ম্যারাসমাস। এখানে প্রোটিন এবং ক্যালোরি দুটোরই অভাবজনিত কারণের জন্য এই ধরনের রোগের উদ্ভব হয়। আর এখানে দেখুন, এই শিশুটির মধ্যেও গ্রোথ বা ডেভেলপমেন্টের ঘাটতি দেখা যাবে। ডেভেলপমেন্ট বয়স অনুসারে তার ডেভেলপমেন্ট হবে না। হ্যাঁ, বিবর্ণ শরীর হবে, স্কিনের কালার স্বাভাবিকের তুলনায় অন্যরকম হবে, পেট ফোলা থাকবে, হাত পা গুলো মনে হবে যেন ইডিমেটাস হয়ে গেছে, রস ধরে গেছে। তো এই ধরনের বাচ্চা অ্যাকচুয়ালি কোয়াশিওরকর নামক বিশেষ প্রোটিন এনার্জি মেল নিউট্রিশনে ভুগছে। তো আমরা জানলাম কি দুই ধরনের প্রোটিন এনার্জি মেল নিউট্রিশন হয়। কারণসমূহ কি কি কারণে প্রোটিন এনার্জি মেল নিউট্রিশন হয়? নাম্বার 1, পর্যাপ্ত খাবারের অভাব। আজকালকার দিনে ভাবলে এই জিনিসটা খুবই কম হচ্ছে, তার কারণ এখন একেবারেই কি বলবো, একেবারে বেসিক থেকে ইন্ডিয়া তন্তপক্ষে একেবারে বেসিক থেকেই খাবারের সরবরাহটা কিন্তু দেওয়া হচ্ছে। আমরা জানি 6 মাসের বয়সের পরেই আমাদের গ্রামের যে সমস্ত সেন্টারসগুলো রয়েছে, সেখানে বাচ্চাদেরকে স্কুলের মানে প্রি স্কুল কিছু শিক্ষা দেওয়া হয় এবং একটা করে মিল খাওয়ানো হয়। ওকে, তো এটা তো সরকারের ভূমিকা, কিন্তু তার সাথে সাথে এখন অভিভাবকরা বাচ্চাদেরকে নিয়ে বেশি সচেতন হয়েছেন এবং মানুষের দারিদ্রতাটাও এখন অনেকটা কমে গেছে। সেই জন্য খাদ্যের জন্য শিশুর এই ধরনের রোগ হবে, এটা এখন খুবই কমই দেখা যাচ্ছে, কিন্তু এখনো হতে পারে। এখনো এমনও পরিবার আছে যাদের খাদ্য যোগান করাও খুব মুশকিল হয়ে গেছে, কিন্তু হতে পারে। তো সেই জন্য আমাদেরকে জেনে রাখতে হবে যে পর্যাপ্ত খাবারের অভাবেই কিন্তু এই রোগের সৃষ্টি হয়। নাম্বার 2, দারিদ্রতা ও অপুষ্টিকর খাদ্য। খাদ্য যদিও আছে, কিন্তু একটা শিশুকে দেওয়া উচিত ব্যালেন্সড ডায়েট, মানে তাকে কার্বোহাইড্রেটও দিতে হবে, প্রোটিনসও দিতে হবে, ফ্যাটসও দিতে হবে, মিনারেলস দিতে হবে, ওয়াটার দিতে হবে, সব ধরনের খাবার ব্যালেন্স করে দিতে হবে। কিন্তু একটা শিশু যদি শুধুমাত্র ভাত খেয়েই থাকে, হ্যাঁ, শুধু খিচুড়ি খেয়েই থাকে, তার মধ্যে প্রোটিনের কোনো সোর্স নেই, তখন এই ধরনের রোগের উদ্ভব হয়। সো খাদ্য কিন্তু অপুষ্টিকর খাদ্য থাকলেও, খাদ্যের অভাব হলেও এই রোগ হতে পারে। খাদ্য যদি থাকে, খাদ্য যদি শিশু গ্রহণ করে, কিন্তু সেই খাদ্যের মধ্যে যদি পুষ্টিগত গুণ না থাকে, তাহলেও কিন্তু ম্যারাসমাস বা কোয়াশিওরকর রোগের উদ্ভব হতে পারে। দীর্ঘস্থায়ী রোগ যেমন ডায়রিয়া। একটা শিশু দীর্ঘ 1-1.5 বছর ধরে ডায়রিয়ায় ভুগছে, ক্রনিক ডায়রিয়া। তার মানে কি, যা খাবার সে খাচ্ছে সঠিকভাবে তার ডাইজেশন হচ্ছে না, অ্যাবজর্পশন হচ্ছে না, ডায়রিয়া হয়ে খাবার বেরিয়ে চলে যাচ্ছে। তার মানে কি, তার শরীরে যথেষ্ট পরিমাণ অ্যাবজর্পশন না হওয়ার জন্য শরীরের মধ্যে কি হবে, ক্যাটাবলিজম হবে, মানে শরীরের যে মাংসপেশি অলরেডি ছিল সেটাও আরো ধীরে ধীরে কমতে শুরু করবে, খাবারটা শরীরের মধ্যে কাজে আসছে না। সেই জন্য দীর্ঘস্থায়ী ডায়রিয়াতেও ম্যারাসমাস বা কোয়াশিওরকর রোগের উদ্ভব হতে পারে।
এবং মাতৃদুগ্ধের অভাব, এটা হলো সব থেকে বেশি বেদনাদায়ক। এরকমও তো হয়, একটা শিশুর জন্ম দেওয়ার পরপরই মা এই পৃথিবী ছেড়ে চলে যায়। সেই সমস্ত দুর্ভাগা শিশুদের জন্য কিন্তু এই ধরনের রোগের সৃষ্টি হয়। হ্যাঁ, সেখানে যদি কেয়ার গিভার ভালো থাকে, ভালো দেখভাল করার শিশুকে দেখার থাকে, সেক্ষেত্রে নাও হতে পারে, কিন্তু এরকমও পরিস্থিতি দাঁড়ায় মা মৃত্যু হয়ে গেছে বাচ্চা জন্মের সময় বা বাচ্চা জন্মের পরে, তাকে লক্ষ্য করার মতো আর কেউ নেই। সেখানে পাড়ার কোনো এক মাসি এসে দেখেন, যতটুকু পারেন দেখেন, সেই সমস্ত বাচ্চা কিন্তু ভোগে, সেই সমস্ত বাচ্চা কিন্তু এই প্রোটিন ক্যালোরি মেল নিউট্রিশনে ভোগে এবং আলটিমেটলি গিয়ে ম্যারাসমাস অথবা কোয়াশিয়রকরের রোগের কবলের মধ্যে পড়ে যায়। এবার আমরা জানবো ইন ডিটেইল যে কোয়াশিয়রকর রোগের কিভাবে উদ্ভব হয় এবং ম্যারাসমাস কিভাবে হয়। যেমন কোয়াশিয়রকর একটি লো ডায়েটারি প্রোটিনের রোগ। কোয়াশিয়রকরে প্রোটিন লেস বা কম প্রোটিনযুক্ত খাবার খাওয়ার জন্য বা প্রোটিনহীন খাবার খাওয়ার জন্য কোয়াশিয়রকর হয়। এখানে বলা হয়নি যে এনার্জির ডেফিসিয়েন্সি রয়েছে, এনার্জি ডেফিসিয়েন্সি হয়তো ততটা নেই, এনার্জি হয়তো সাপ্লাই আছে, কিন্তু যথেষ্ট পরিমাণ খাবারের মধ্যে প্রোটিন নেই বলে কোয়াশিয়রকর হতে পারে। কিভাবে? স্টেপ বাই স্টেপ দেখুন। যদি লো ডায়েটারি প্রোটিন আপনাকে দেওয়া হয়, তাহলে কি হবে? প্রথমে ফেরিটিন এবং প্রোটিন লেভেল রক্তে কমে যাবে। প্রোটিন তো নিচ্ছি না, প্রোটিন ইনটেক কম। প্রোটিন ইনটেক কম হলে ফেরিটিন লেভেল কমে যাবে এবং লো প্রোটিন লেভেলও কমে যাবে। এতে কি হবে? প্রোটিন লেভেল যখন কমে যাবে, আমাদের রক্তের মধ্যে যে অ্যালবুমিন নামক প্রোটিন থাকে, যেটা জলকে ধরে রাখে, তাহলে অ্যালবুমিন কমে যাবে। হাইপো অ্যালবুমিনিমিয়া বলা হয়েছে, অ্যালবুমিন কমে যাবে। আচ্ছা, আর কি হবে? এদিকে ফেরিটিন কমে যাওয়ার জন্য হিমোগ্লোবিন কমে যাবে এবং হিমোগ্লোবিনের সাথে সাথে অ্যানিমিয়াও হবে। ওকে, এবার দেখুন, হিমোগ্লোবিন এবং অ্যানিমিয়া যদি কম থাকে, অ্যানিমিয়া যদি হয়, তাহলে বিটা লাইপোপ্রোটিন নামক এক ধরনের বিশেষ লাইপোপ্রোটিন যেটা লিভারের মধ্যে থাকে, সেই বিটা লাইপোপ্রোটিনটা ইম্পেয়ার্ড হবে, মানে কার্যকরী হবে না, গঠনগতভাবে সে ইম্পেয়ার্ড হয়। আর এটা যদি ইম্পেয়ার্ড হয়, তাহলে পেটের লিভারের ভেতরেই কি হবে? চর্বি জমা হতে শুরু করবে। তাহলে প্রোটিনের অভাবে লিভারের চর্বি জমা হতে পারে এবং ফ্যাটি লিভার হয়ে যাবে। ওকে, আচ্ছা, অন্যদিকে কি হবে? হাইপো অ্যালবুমিনেমিয়া, মানে অ্যালবুমিনের পরিমাণ কম। অ্যালবুমিন আমাদের রক্তের সাথে সাথে অ্যালবুমিন রক্তের সাথে প্রবাহিত হয়। আর অ্যালবুমিনই হচ্ছে আমাদের রক্তের মধ্যে যে জল, আমাদের রক্তের মধ্যে 55% জল, 45% কোশিকা থাকে। এই যে 55% জল থাকছে, জলকে ধরে রাখা হচ্ছে অ্যালবুমিন প্রোটিন। এই অ্যালবুমিন যদি কম হয়, তাহলে জলকে ধরে রাখতে পারবে না, রাইট? তাহলে রক্তের মধ্যে জল যখন থাকবে না, ওই জলটা কোথায় যাবে? ওই জলটা চলে যাবে কোলাকোষের মধ্যে। ওকে, রক্তের মধ্যে থেকে যখন জল বেরিয়ে কোলাকোষে চলে যায়, তখন আমাদের হাত পা গুলো ফুলে ফুলে যায়, রস ধরা মনে হয়, যেটাকে ইদিমা বলি আমরা, রাইট? সো অ্যালবুমিন যদি কমে যায়, তখন কি হবে? অঙ্কোটিক প্রেসার কমে যাবে, যেটা বললাম যে রক্তের জল ধরে রাখার ক্ষমতাটা কমে যাবে, অঙ্কোটিক প্রেসার কমে যাবে। অঙ্কোটিক প্রেসার কমে গেলে ইদিমা হবে বা ফুলে যাবে হাত পা। তাহলে আমরা কোয়াশিয়র করে কি দেখেছিলাম? পেটটা বড় হয়ে যাচ্ছে, মানে অর্গানোমেগালি আছে। পেট বড় হয়ে যাওয়া মানে কি? ভেতরে কোথাও একটা অর্গান, ভেতরে কোন একটা অর্গান বড় হয়ে গেছে, অ্যাকচুয়ালি লিভার বড় হয়ে যায়। লিভার বড় হয়ে গিয়ে পেটটাকে উঁচু মনে হয়, আর হাত পা গুলো দেখো ফুলে ফুলে গেছে। বাচ্চাটা কিন্তু অ্যাকচুয়ালি স্থূল নয়, বাচ্চাটা অবিস নয়, বাচ্চাটা শরীরের মধ্যে অতিরিক্ত পরিমাণ জল জমে, টিস্যুতে অতিরিক্ত পরিমাণ জল জমে গিয়ে ফুলে যাবে, এডিমেটাস হয়ে যাবে। এই হচ্ছে কোয়াশিয়রকরের প্যাথোফিজিওলজি। এবার আমরা আসি ম্যারাসমাস। ম্যারাসমাসে যেটা হয়, এখানে লো ডায়েটারি এনার্জি অ্যান্ড ক্যালোরি, এনার্জি অথবা ক্যালোরি যাই বলি না কেন, সেটা কম। তার মানে কি? সে খাবারই কম নিচ্ছে। এখানে কি খাবার নিচ্ছে, কিন্তু প্রোটিন নেই খাবারের মধ্যে। প্রোটিনের অভাবের জন্য এই ধরনের কোয়াশিয়রকরটা দাঁড়াচ্ছে। কিন্তু যখন ম্যারাসমাসের কথা বলছি আমরা, তখন খাবারই কম, খাবারই নিচ্ছে না বাচ্চা। সে যে কোনো কারণের জন্য হোক, বাচ্চা অসুস্থতার জন্য হোক, বা বাচ্চাকে খাবার দেওয়ার মতো কেউ নেই সেই জন্য হোক, যে কোনো কারণের জন্য হোক, বাচ্চার শরীরে খাবার কম প্রবেশ করছে। যদি বাচ্চা কম খাবার খায়, লো ডায়েটারি এনার্জি অথবা ক্যালোরি, তাহলে কি হবে? গ্লাইকোজেন স্টোরেজ যেটা আছে সেটা কমে যাবে। মানে আমাদের শরীরে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রিত হয় খাবারের মাধ্যমে। তো খাবার যদি আমরা কম গ্রহণ করি, তখন আমাদের শরীর কি করবে? আমাদের শরীর নিজেকে বাঁচিয়ে রাখার জন্য, নিজের সেলস গুলোকে বাঁচিয়ে রাখার জন্য, শরীরের মধ্যে যে গ্লাইকোজেনের স্টোরেজ রয়েছে, শরীর যেখানে গ্লাইকোজেন জমা করে রাখে, সেই গ্লাইকোজেন গুলো ভেঙে দেবে। গ্লাইকোজেন যদি ভেঙে দেয়, তাহলে কি হবে? গ্লুকোজ বেড়ে যাবে। সেই গ্লুকোজ তখন আমাদের শরীর ইউটিলাইজ করবে বিভিন্ন টিস্যুতে। আর কি হবে? এর পাশাপাশি গ্লুকোজ যখন বেড়ে যাবে, পাশাপাশি কি হবে? ওই গ্লুকোজ থেকে ট্রাইগ্লিসারাইড বাড়বে, রাইট? এই গ্লুকোজটাই ট্রাইগ্লিসারাইড হবে। ট্রাইগ্লিসারাইড থেকে কি হবে? ফ্যাটি অ্যাসিড রিলিজ হবে, কারণ ট্রাইগ্লিসারাইড অ্যাকচুয়ালি গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি। তো ট্রাইগ্লিসারাইড থেকে ফ্যাটি অ্যাসিডের মাত্রা বাড়বে। আর ফ্যাটি অ্যাসিড যখন বেড়ে যাবে, তখন এটা আবার কি করবে? প্রোটিন ক্যাটাবলিজম করবে। আমাদের শরীরে যেখানে যেখানে প্রোটিনস আছে, শরীর তো বেশিরভাগই প্রোটিন দিয়ে গঠিত, তো আমাদের প্রত্যেকটা মাসেলে কিন্তু প্রোটিন রয়েছে। তো
তো তখন কি প্রোটিন ক্যাটাবলিজম হবে। শরীরের শক্তির উৎস নেই, তো খাবার খাচ্ছি না, বাচ্চা খাবার খাচ্ছে না, তার মানে কি শক্তির উৎস যে গ্লুকোজ সেটাই তো নেই। শক্তির উৎস যখন গ্লুকোজ নেই, শরীর তো কোনো না কোনো শক্তির উৎস খোঁজার চেষ্টা করবে, তখন কাকে পাবে? প্রোটিনকে। যখন একবার এই লিপিডস এর সোর্স গুলো যখন হারিয়ে যাবে, তখন শরীরে প্রোটিন যেখানে আছে মানে মাসেলগুলোকে থেকে প্রোটিন ভেঙে ভেঙে সেগুলো থেকে শক্তি ব্যবহার করে শরীরকে চালাবে। এইবার যখন প্রোটিন ক্যাটাবলিজম হবে তখন মাসেল ওয়েস্টিং হবে, মানে মাসেলের যে মাস থাকে, মাসেলগুলো যতটা আমাদের মানে কি বলবো দৃঢ় হয়, যতটা প্রশস্ত হয়, সেটা ধীরে ধীরে সংকুচিত হয়ে যাবে, মাসেলগুলো পাতলা পাতলা হয়ে যাবে, মাসেল ওয়েস্টিং হয়ে যাবে। আর মাসেল ওয়েস্টিং হলে তখন আমরা সেটা কি বলবো? ম্যারাসমাস। ওকে, যেটা আমরা এবার দেখুন এই চিত্রে কি দেখানো হয়েছে, এটা হচ্ছে ম্যারাসমাসের বাচ্চা, একেবারেই শীর্ণ জীর্ণ শরীর, হ্যাঁ, ওয়েট একেবারেই কম, কারণ এখানে মাসেল ওয়েস্টিং হয়ে গেছে। এই বাচ্চাটা খাবারই খায়নি, খাবার একেবারেই কম, তার মানে এনার্জি কম, প্রোটিন আর কার্বোহাইড্রেট ফ্যাট আমি বলছি না, খাবারই কম, টোটাল খাবারের পরিমাণই কম। সেই জন্য এর শরীরে যেগুলো মাংসপেশি ছিল সেগুলো ধীরে ধীরে শিকুড়ে গিয়ে একেবারে ওজন কমে যাচ্ছে। আর এই বাচ্চা দেখুন, এই বাচ্চাটার মধ্যে এই যে হাত পা গুলো মোটা মোটা, কিন্তু এই হাত পা মোটা এটা কিন্তু তার সুস্থ শরীরের মোটা নয়, এটা অ্যাকচুয়ালি তার হাত পা গুলোতে অতিরিক্ত পরিমাণ রস জমা হয়েছে, অতিরিক্ত পরিমাণ টিস্যু ফ্লুইড জমা হয়ে এডিমেটাস হাত পা হয়ে গেছে। আর পেটটা দেখুন ফোলা, কারণ কি? কারণ এর মধ্যে লিভার যে আছে, পেটের মধ্যে লিভার আছে, সেটা ফ্যাটি লিভার হয়ে যাওয়ার জন্য লিভার বেড়ে গেছে। তো এটা হচ্ছে কোয়াশিয়রকরের পিকচার। আর এটা হচ্ছে দুটোই মিক্সড ফর্ম, মানে এখানে কোয়াশিয়রকর এবং মেরাসমাসের দুটোরই লক্ষণ পাওয়া যাচ্ছে। সো প্রোটিন ক্যালোরি মেল নিউট্রিশন PCM তিন টাইপের হয়, কোয়াশিয়রকর যেটা এটা, ওকে, মেরাসমাস যেখানে প্রোটিন এবং ক্যালোরি উভয়ের অভাব ঘটবে সেটা হচ্ছে এটা, আর মিক্সড ফর্ম উভয়ের মিশ্র রূপ সেটা হচ্ছে এটা, রাইট। এবারে আমরা আলোচনা করব কোয়াশিয়রকরের আরো ডিটেইল। কোয়াশিয়রকরের লক্ষণ কি? কোয়াশিয়রকরের বাচ্চা হচ্ছে এটা, কোয়াশিয়রকর হলে সেখানে ফোলা পেট থাকবে, রাইট। আর কি? চুল এবং ত্বকের পরিবর্তন হবে, চুল এবং ত্বক পরিবর্তন হবে। কেন? কারণ কোয়াশিয়রকরের মূল কারণ কিন্তু প্রোটিনের অভাব। আমাদের চুলের বৃদ্ধি যে হয়, চুলটা তো প্রোটিন দিয়ে তৈরি, কেরাটিন। তো চুলের বৃদ্ধি যেটা হবে সেটা তো প্রোটিনের মাধ্যমে ঘটবে। স্কিনের মধ্যেও সেই প্রোটিন স্ট্রাকচারই অ্যাকচুয়ালি পুরো শরীরই মেনটেন করে, পুরো শরীরটাই কিন্তু আমাদের স্ট্রাকচারালি বেশিরভাগ প্রোটিন। এখন আমরা বাইরে থেকে কি দেখতে পাচ্ছি? বাইরে থেকে স্কিন দেখতে পাবো, চুল দেখতে পাবো। তো স্কিনেও প্রোটিনের বিশেষ ভূমিকা রয়েছে, হেয়ারেও প্রোটিনের বিশেষ ভূমিকা রয়েছে। এই ধরনের বাচ্চার মধ্যে প্রোটিন ইনটেক কম, মানে প্রোটিনের সোর্সই কম শরীরে। তাহলে নিজের শরীরে যদি প্রোটিন কম থাকে, তাহলে স্কিন আর হেয়ার এই দুটো তো বিপন্ন হবেই, তাই না? কারণ এখানে প্রোটিন এর ভূমিকা রয়েছে, তো প্রোটিন থাকবে তবেই সঠিক যে স্কিনের কালার সেটা প্রকাশিত হবে। যখন প্রোটিনের অভাব হয় তখন স্কিনের স্ট্রাকচারাল পরিবর্তন হয় এবং ত্বক বিবর্ণ হয়। আর কি? অলসতা, বাচ্চাগুলোর মধ্যে অলসতা দেখা যাবে, কারণ ভাগ দৌড় করার জন্য, ছোটাছুটি করার জন্য তো শরীরের মধ্যে এনার্জির দরকার। তো প্রোটিন যখন কম, মাসেলগুলো তার উইক হবে, মাসেলগুলো উইক হলে তখন তার অলসতা লাগবে, অলসতার ভাব একটা থেকে যায়। এবং রক্তাল্পতা কেন থাকবে? কারণ আবার কি? প্রোটিনের অভাব। রক্তের মধ্যে যে হিমোগ্লোবিন কিন্তু একটা প্রোটিন স্ট্রাকচার, হিম এবং গ্লোবিন, তাই না? হিমোগ্লোবিন হচ্ছে হিম এবং গ্লোবিন, তো গ্লোবিনটা তো একটা প্রোটিন স্ট্রাকচার। তো শরীরে প্রোটিন ইনটেক কম হলে গ্লোবিন কম তৈরি হবে, গ্লোবিন কম তৈরি হলে হিমোগ্লোবিন কম হবে, হিমোগ্লোবিন কম হলে রক্তাল্পতা হবে। ওকে, সো দিস আর দ্য ফিচার্স অফ কোয়াশিয়রকর। এবার আমরা আসি মেরাসমাসে দেখুন অস্থি দৃশ্যমান শরীর, একদম অস্থি দেখা যাবে, এই যে একদম প্রত্যেকটা হাড় গুনে যাচ্ছে যেন। এটা হচ্ছে মেরাসমাসের বাচ্চা। 1, 2 অত্যাধিক দুর্বল। কোয়াশিয়রকর দুর্বল হয় কিন্তু এখানে মাসেল ওয়েস্টিং কম থাকে, কিন্তু এখানে কি হচ্ছে? একেবারে মাসেলগুলো ওয়েস্ট হয়ে গেছে, মানে মাসেলগুলোর কন্ট্রাক্টিলিটি প্রায় হারিয়ে গেছে বলা যেতে পারে। কারণ মাসেলের মাস নেই, মাসেল যদি ফাইবারসগুলো যদি না থাকে তাহলে কন্ট্রাকশন হবে কি করে? কন্ট্রাকশন যদি না হয় তাহলে তো অত্যাধিক দুর্বল হবে। কারণ আমরা যে হাঁটাচলা করি সবই কিন্তু মাসেল কন্ট্রাকশনের মাধ্যমে আমাদের শরীরকে মুভ করাই। আমি যে হাতটা মুভ করাচ্ছি এটা কিন্তু মাসেল কন্ট্রাকশনের মাধ্যমে ঘটছে। তো আমরা মাসেলই যদি কার্যকরী না হয়, মাসেল যদি ওয়েস্টেড হয়ে যায়, মাসেলগুলো যদি খারাপ হয়ে যায়, তাহলে মাসেল শরীরে কন্ট্রাকশন হবে না। মাসেল কন্ট্রাকশন না হলে আমরা আমাদের হাত পা মুভ করতে পারবো না, ছোটাছুটি করতে পারবো না, কাজেই অত্যাধিক দুর্বল হবে। আর কি? চামড়া ঢিলে হয়ে যাওয়া। আমাদের যে স্কিন আছে, স্কিনের নিচে একসময় মাংসপেশি ছিল, শরীরটা শেপের ছিল, তখন কিন্তু এই স্কিনটা ওই সাইজ ছিল, কিন্তু দীর্ঘদিন ধরে বাচ্চাটা না খেতে পারার জন্য তার শরীরে কি হয়েছে? মাসেলগুলো ওয়েস্ট হয়ে গেছে, কিন্তু স্কিন তার নিজের ভলিউমটা চেঞ্জ করবে না,
তাই না? সেজন্য কি হবে, স্কিনটা ঢিলে হয়ে যাবে। ওকে, মানে চামড়া টানলে অনেকটা দূরে চলে আসবে, শরীরের ওজন অত্যন্ত কমে যাবে। মাসল ওয়েস্টিং হলে শরীরের ওজন অত্যন্ত কমে যাবে। সো এই হলো দুই ধরনের রোগ, কোয়াশিরকর এবং মেরাসমাস। শরীরে এর কি কি প্রভাব পড়ে? প্রোটিন, ক্যালোরি, ম্যালনিউট্রিশনে শরীরের মধ্যে যে প্রভাবগুলো পড়ে তার মধ্যে রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস। রোগ প্রতিরোধ ক্ষমতা, আমরা আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা চলে কিসের মাধ্যমে? সেটা চলে আমাদের ইমিউন সিস্টেমের মাধ্যমে। আর ইমিউন সিস্টেম কাজ করে কিছু ইমিউন সেলস এবং ইমিউনোগ্লোবুলিন দ্বারা, অ্যান্টিবডি দ্বারা, তাই না? আমাদের পুরো ইমিউন সিস্টেমটা ড্রাইভ করছে কারো করে? ইমিউনোগ্লোবুলিনস আর কিছু ইমিউন সেলস। এখন ইমিউনোগ্লোবুলিন বলুন আর ইমিউন সেলস বলুন, মানে ইমিউনিটিকে অ্যাক্টিভেটেড রাখতে গেলে বা ইমিউনিটিকে স্ট্রং রাখতে গেলে প্রোটিনের প্রয়োজন, এনার্জির প্রয়োজন। এই বাচ্চাগুলোর মধ্যে কিসের অভাব ছিল? প্রোটিন এবং এনার্জি। সো প্রোটিন, ক্যালোরি, ম্যালনিউট্রিশনে প্রোটিনের অভাবের জন্য, ক্যালোরির অভাবের জন্য তার ইমিউন সিস্টেম দুর্বল হবে, আর ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যাওয়ার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা তার হ্রাস পাবে, কম হবে। বৃদ্ধি বন্ধ হয়ে যাওয়া, বৃদ্ধির জন্য কি দরকার? একই প্রোটিন দরকার, তাহলে বৃদ্ধি কম হবে। মস্তিষ্কের বিকাশের প্রভাব, অবশ্যই আমাদের নিউরাল সিস্টেমের বিকাশ হতে গেলে সেখানেও প্রোটিনের ইনভলভমেন্ট রয়েছে, নিউট্রিশন, ক্যালোরি ইনভলভমেন্ট রয়েছে। তো ক্যালোরির অভাব, প্রোটিনের অভাব, আবার আমাদের ব্রেন ডেভেলপমেন্ট হবে না। অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতিও হয়, অঙ্গ প্রত্যঙ্গগুলো ক্ষতিও হয়। নির্ণয় কিভাবে আমরা ডায়াগনোস করবো যে হ্যাঁ বাচ্চাটা মেল নিউট্রিশনে ভুগছে? প্রোটিন, ক্যালোরি, মেল নিউট্রিশনে ভোগার জন্য প্রথমত ক্লিনিক্যাল পরীক্ষা, বাচ্চাদের ক্লিনিক্যাল পরীক্ষা এবং হিস্ট্রি। কতদিন ধরে বাচ্চা খায় না, কি কারণ জন্য বাচ্চা খেতে পারে না, প্রপার হিস্ট্রি নিতে হবে। ওকে, আগে বাচ্চাটা কিরকম ছিল, কখন থেকে বাচ্চার এই ধরনের অবনতি হচ্ছে, ক্লিনিক্যাল পরীক্ষা করে দেখা হবে। যে বাচ্চার ম্যারাসমাস হলে কি হবে? ম্যারাসমাস হলে একেবারেই হাড় দেখা যায় বাচ্চার শরীরের মধ্যে, অস্থির দৃশ্যমান, আর কি স্কিনটা ঢিলে হবে, যেগুলো যে সমস্ত আমরা ক্লিনিক্যাল ফিচার্স আলোচনা করলাম এর আগের স্লাইডে। তো সেগুলো আমরা দেখতে পাবো। ক্লিনিক্যাল পরীক্ষা করতে হবে, বিএমআই মাপা উচিত। বিএমআই মাপা দেখতে হবে, আমাদের বডি ওয়েট, কেজিতে বডি ওয়েট ডিভাইডেড বাই হাইট ইন মিটার পার স্কোয়ার করলে আমরা বিএমআই পাই। যদি আমরা একটু ছোট্ট করে লিখি, বিএমআই কিভাবে ক্যালকুলেট করব? দেখুন, বিএমআই এর ফর্মুলা হলো ওয়েট কিসে? কেজিতে ওয়েট যত হবে ডিভাইডেড বাই আমাদের হাইট কিসে? মিটারে। তো মিটারে হাইট যেটা হবে এটা স্কোয়ার করতে হবে, তাহলে যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে বিএমআই। ওকে, ধরে নিলাম যে একটা বাচ্চার ওজন হচ্ছে 10 কেজি। ওকে, 10 কেজি, তার হাইট হলো মিটারে, হাইট মিটার হচ্ছে 0.6 মিটার, 0.6 মিটার, সেটার স্কোয়ার করতে হবে, দিয়ে ভাগ করলে ভাগফল যেটা আসবে সেটাই হবে তার বিএমআই, সিম্পলি। ওকে, এখন বিএমআই শিশুদের জন্য 14 থেকে 17 মধ্যে থাকা উচিত। যদি 14 থেকে বিএমআই কম হয় তার মানে বাচ্চা ম্যালনিউট্রিশন ভুগছে, বিএমআই ক্যালকুলেশন করা জরুরি। রক্ত পরীক্ষা করে দেখতে প্রোটিন এবং ইলেকট্রোলাইটসের পরিমাণ কম আছে কিনা। প্রোটিন বলতে বিশেষ করে অ্যালবুমিন, আমরা যদি সিরাম অ্যালবুমিন চেক করি, রক্তে সিরাম অ্যালবুমিনের মাত্রা যদি কম থাকে তাহলে বুঝতে হবে যে হ্যাঁ কোথাও না কোথাও প্রোটিনের অভাব হচ্ছে শরীরে, সেই জন্য অ্যালবুমিন কম। ইলেকট্রোলাইট চেক করতে হবে, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ক্লোরাইড, এই সমস্ত ইলেকট্রোলাইটসের মাত্রা ঠিক আছে কিনা। বয়স ও ওজনের তুলনা, আমাদের যে গ্রোথ চার্ট আছে সরকারি, সো গ্রোথ চার্টে বয়স অনুসারে তার ওজন কত হওয়া উচিত আর বর্তমানে ওজন কত আছে সেটা তুলনা করে দেখতে হবে। গ্রোথ চার্ট থেকে তুলনা করে যদি দেখি যে হ্যাঁ তার ওয়েট স্বাভাবিকের তুলনায় কম, তাহলে কোথাও না কোথাও হয়তো মেল নিউট্রিশনে ভুগতে পারে। এবার দেখুন ট্রিটমেন্ট কি আছে। ট্রিটমেন্ট খুবই সহজ, কারণ বাচ্চার মেইন সমস্যা কোথায়? বাচ্চাটার মেইন সমস্যা কিন্তু হচ্ছে প্রোটিন, এনার্জি, মেল নিউট্রিশন, মানে খাদ্যের অভাব। তাহলে কোনো ঔষধের কিন্তু তেমন কোনো প্রয়োজন নেই। কি করতে হবে? বাচ্চাকে সুষম খাদ্য প্রদান করতে হবে। প্রথমের দিকে ধীরে ধীরে খাদ্যের পরিমাণ বাড়াতে হবে। হঠাৎ কিন্তু তাকে, যে বাচ্চার মেল নিউট্রিশনে ভুগছে তাকে হঠাৎ করে মাংস ভাত আর ডিম আর মাছ খাইয়ে দিলাম তার মানে যে সে পরের দিন থেকে সুস্থ হয়ে যাবে তা নয়। সে কিন্তু তখন রোগাক্রান্ত হয়ে গেছে অলরেডি। যখন সে মেরাসমাসে ভুগছে তার মানে অলরেডি রোগাক্রান্ত হয়ে গেছে, তার ডাইজেস্টিভ পাওয়ারও কিন্তু তখন কমে গেছে, তার অ্যাবজর্পশন পাওয়ারও কিন্তু কমে গেছে। তো এই ধরনের সমস্যাগুলো কিন্তু তার সাথে সাথে থাকবে। সেই জন্য কোনো মেরাসমাসের বাচ্চা যদি ডায়াগনোস হয় তাকে হঠাৎ করে কিন্তু হাই প্রোটিন ডায়েট দেবো না, ধীরে ধীরে তার খাবারের মাত্রাটাকে বাড়াতে হবে। প্রথমে অল্প পরিমাণ খাবার, সহজ পাচ্য খাবার দিয়ে শুরু করতে হবে, তারপর ধীরে ধীরে তার সাথে ফুড আইটেম নতুন এড করতে থাকতে হবে। তো সুষম খাদ্য প্রদান হচ্ছে ফার্স্ট ট্রিটমেন্ট। প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন দুধ, ডিম, মাছ দিতে হবে। ধীরে ধীরে ক্যালোরি বৃদ্ধি করতে হবে, ইনফেকশন নিয়ন্ত্রণ করতে হবে। কারণ আগেও আমরা ডিসকাস করলাম কি যে সমস্ত বাচ্চা মেরাসমাস বা
কোয়াশিওর করে ভুগছে তাদের ইমিউন সিস্টেমটা উইক হয়ে যায়। ইমিউন সিস্টেম উইক হয়ে যাওয়া মানে কি ইনফেকশন দ্রুত হবে, আর ইনফেকশন যদি দ্রুত হয় তাহলে সেই ইনফেকশনকে কন্ট্রোল করতে হবে আমাদেরকে, সেটাও ট্রিটমেন্টের মধ্যে পড়ছে, রাইট? তার মানে আর তার সাথে একটা ইম্পর্টেন্ট বিষয়, এদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হওয়ার একটা চান্স থাকে। সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরাইড, এই সমস্ত যে ইলেকট্রোলাইটস গুলো কিন্তু ইমব্যালেন্স হওয়ার চান্স থাকে। তো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু ইলেকট্রোলাইটস গুলো চেক করে দেখতে হবে যে কোনো ইমব্যালেন্স আছে কিনা। সোডিয়াম Na+, পটাশিয়াম K+, ম্যাগনেসিয়াম Mg2+, ক্যালসিয়াম প্লাস এবং ক্লোরাইড, এই 5টা মূলত ইলেকট্রোলাইটস চেক করে দেখতে হবে যে ঠিক আছে কিনা। যদি ইমব্যালেন্স থাকে তাহলে অ্যাকর্ডিংলি তার ট্রিটমেন্ট নিতে হবে, নচেত শুধুমাত্র সুষম খাদ্য আর ইনফেকশন কন্ট্রোল করলেই বাচ্চা সুস্থ হয়ে উঠবে ধীরে ধীরে। এবং শেষ স্লাইড আমাদের প্রতিরোধ কিভাবে করতে পারি। কোন একটা শিশুর প্রোটিন, ক্যালোরি, ম্যালনিউট্রিশন না হোক সেই জন্য আমাদেরকে কি করা উচিত? প্রতিরোধ করার জন্য মাতৃদুগ্ধ খাওয়ানো নিশ্চিত করা। মাতৃদুগ্ধ অবশ্যই খাওয়াতে হবে। অনেক স্মার্ট মা আছেন নিজের স্তনের দুধ খাওয়াতে চান না বাচ্চাকে, তাতে নাকি তার হেলথ খারাপ হবে। অ্যাবসলিউটলি রং। মায়ের এবং শিশুর দুজনের উপকার। মাতৃদুগ্ধ পান করলে শিশুর তো একটা খাদ্য উৎস অবশ্যই, তার সাথে সাথে মায়ের স্তনের হেলথের জন্য বলা হচ্ছে, মায়ের স্তনের হেলথের জন্য ভালো শিশুকে দুধ পান করার জন্য। সেই জন্য প্রত্যেক মায়ের উচিত শিশুকে দুধ যেন পান করায়। সো মাতৃদুগ্ধ খাওয়ানো নিশ্চিত করতে হবে। নাম্বার 2, পুষ্টিকর খাবারের প্রচার। পুষ্টিকর যেগুলো খাবার, হেলদি খাবার, সেগুলোকে খাওয়ানোর জন্য উৎসাহিত করতে হবে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা দরকার এবং দারিদ্র্য হ্রাস ও শিক্ষা। বাচ্চার অভিভাবক যারা, তাদের শিক্ষা দেওয়া উচিত একদম বাচ্চাকে কি ধরনের খাবার দেওয়া উচিত। আমরা গ্রামের দিকে দেখি যে চালের আটার হালুয়া বানিয়ে বাচ্চাকে খাওয়ায়। ভেরি 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 অ্যাবসলিউটলি কি বলবো, রাবিশ সেটা। কারণ চালের আটা, ওই হালুয়া এবং তার সাথে একটু চিনি মানে সুগার মিক্স করে যে সেটা বানানো হয়, এটা ভেরি ভেরি আনহেলদি খাবার। কেন? সুগারের মধ্যে কি আছে? কার্বোহাইড্রেট। চালের আটার মধ্যে কি আছে? কার্বোহাইড্রেট। তার মানে একটা বাচ্চাকে আমি শুধুমাত্র কার্বোহাইড্রেট দিচ্ছি, তাকে প্রোটিনের দরকার সেটা দিচ্ছি না, ফ্যাটসের দরকার দিচ্ছি না, কোনো খনিজ পদার্থ দিচ্ছি না। তাহলে ওই খাদ্যটা খাওয়ালে বাচ্চার পেট তো ভরবে, কিন্তু তার স্বাস্থ্যের জন্য সেটা অ্যাবসলিউটলি রং। সেই জন্য যে সমস্ত মায়েরা বাচ্চাকে চালের আটার হালুয়া খাওয়ান, তাদের কাছে অনুরোধ, আজকের পর এটা করবেন না, তার থেকে বরং খিচুড়ি খাওয়ান। ডাল চাল দিয়ে সেদ্ধ খিচুড়ি খাওয়ান। বাচ্চা, আমরা পরিবার যেগুলো খাবার খাই সেগুলো খাওয়ানোর চেষ্টা করুন। এতে বাচ্চা সুস্থ থাকবে ওই ধরনের চালের হালুয়া থেকে। সো ভিডিওটা দেখে শেষ পর্যন্ত দেখে যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আমরা এর পরে আর কোন টপিকের উপর ভিডিও দিলে আপনাদের জন্য হেল্পফুল হবে, এবং ভিডিওটা লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।